এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে ভারতবর্ষের বাইরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি যেমনি থাইল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, এই দেশগুলোতে একটা কোভিডের নতুন যে প্রভাব দেখা দিয়েছে এবং ভারতবর্ষেও বিশেষ করে দক্ষিণ পূর্ব এবং পশ্চিমের রাজ্যগুলিতে, শহরগুলিতে কোভিডের একটা প্রভাব দেখা দিয়েছে। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী 1200-র মতো আক্রান্ত, সারা ভারতবর্ষের দেশে 1200-র মতো আক্রান্ত হয়েছে এবং পশ্চিমবঙ্গের সরকারের তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত 14 জন আক্রান্ত হয়েছে পশ্চিমবঙ্গে এবং কলকাতায় এখনও পর্যন্ত 4 জন আক্রান্ত হয়েছে। চীন, সিঙ্গাপুর সহ এশিয়ার বেশ কিছু দেশের করোনা সংক্রমণের বৃদ্ধির হার এই মুহূর্তে উদ্বেগ বাড়াচ্ছে বিশ্বজুড়ে। অন্যদিকে ধীরে ধীরে হলেও করোনা সংক্রমণের দেশ জুড়ে যে ঊর্ধ্বমুখী গ্রাফ, তা কিন্তু একইভাবে উদ্বেগ বাড়াচ্ছে দেশবাসীরও। আবারও কি ফিরছে করোনা আতঙ্ক? এই ধরনের খবরের শিরোনামে এই মুহূর্তে চিন্তিত রাজ্যের সাধারণ মানুষ। তবে আতঙ্ক নয়, বারংবারই সতর্ক হবার কথা বলছে বিশেষজ্ঞ মহল। কিভাবে সতর্ক হবেন সে ব্যাপারে জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর অনির্বাণ দলুই। এস নিউজের পর্দায় স্বাগত ডক্টর আপনাকে। আমি প্রথমে যে বিষয়টা জানতে চাইবো যে এই মুহূর্তে করোনার সার্বিক পরিস্থিতিটা ঠিক কি রয়েছে পশ্চিমবঙ্গে? ঠিক, আমরা যদি দেখে থাকি 2020, 21, 22 এই সময়কালে কোভিড বলে যে নতুন আমাদের রোগ, যেটা মহামারীর পর্যায়ে গেছিল, সেটা কিন্তু আবার ফিরে আসতে শুরু করেছে। এবং আমরা যদি এখনকার স্ট্যাটাস দেখি, পরিষ্কার কথা বলতে গেলে এখন কিন্তু কেসের সংখ্যা বাড়ছে। সারা ভারতবর্ষে যদি আমি দেখি, তাহলে কেরালা, মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লি, এই সব জায়গাতে কিন্তু কেসের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে এবং কেসের সংখ্যাটা কিন্তু যে পরিমাণে আগের বছর বা তার আগের বছর ছিল, মানে 2023 বা 24, তার থেকেও কিন্তু বাড়ছে আস্তে আস্তে। সুতরাং এটা আমাদের একটা উদ্বেগের জায়গা। এবং এইবারে আমরা একটু আলোচনা ভেবে নিই যে এই যে কোভিড যেটা বাড়ছে, সেটা কি ধরনের কোভিড, বা আগে আমরা শুনেছিলাম যে ডেল্টা, কখনো ওমিক্রন, এই সবগুলো এসছিল, তাহলে কোনটা, এটা কতটা খারাপ বা কি ধরনের স্ট্রেন এটার মধ্যে রয়েছে। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে করোনা ভাইরাস এটা কিন্তু বহু পুরনো একটা ভাইরাস। এর একটা চরিত্রই হলো বারবার নিজেকে পরিবর্তন করে, মানে নিজের শরীরের যে বাইরে যে বর্মটা আছে, সেই বর্মে অনেক ধরনের প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড থাকে, সেইগুলোকেও বারে বারে চেঞ্জ করে নতুন নতুন রূপে ফিরে আসে। আমাদের এটা ডারউইনের তত্ত্ব অনুযায়ী যদি আমরা ভেবে দেখি, তাহলে কিন্তু সমস্ত মানুষ বা সমস্ত প্রাণী বা সমস্ত জীবই কিন্তু স্ট্রাগল ফর এক্সিস্টেন্স করে। তার মানে এই যে ভাইরাসটাও কিন্তু তার স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের জন্য নিজেকে বারবার বদলাতে থাকে, কেননা তার বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায় না হলে। তো সেইভাবে বদলে বদলে এমন কিছু সিগনিফিক্যান্ট মিউটেশন হবে, যার জন্য সেটা খুব প্রাণ সংশয়কারী হতে পারে বা খুব দ্রুত একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ার স্ট্রেন হতে পারে, এরকম স্ট্রেন কিছু আসবে। আমরা এই মুহূর্তে যা যা আমাদের কাছে চলছে, যা যা আমাদের কাছে স্ট্রেন আছে, আমরা সেগুলোতে দেখছি যে প্রধানত NB181 এবং LF7, এই দুটো স্ট্রেন এই মুহূর্তে সারা পৃথিবীতে কিন্তু বেশ ভালো মতোই প্রভাব ফেলেছে। যেটা আপনি একটু আগেই বলছিলেন, হংকং থেকে শুরু করে, চীন থেকে শুরু করে, সিঙ্গাপুর থেকে শুরু করে, এগুলোতে কিন্তু ভালোই এই স্ট্রেনগুলো বাড়ছে। এবং এই দুটো স্ট্রেন কিন্তু আমাদের ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বা ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট নয়, এটা আপাতত আমরা নজরদারি চলছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে এগুলো এখনই ভ্যারিয়েন্ট অফ কনসার্ন নয় কিংবা ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট নয়, এগুলো নিয়ে আমরা নজরদারি চালাচ্ছি। আরও কিছু তথ্য পেলে হয়তো বোঝা যাবে। এবং এবার আরেকটু বলি যে ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু এখনও যতগুলো কেস পাওয়া গেছে, সেগুলো কিন্তু ওমিক্রনেরই সাব ভ্যারিয়েন্ট, মানে ওমিক্রন যে লাইনিয়েজ তারই সাব ভ্যারিয়েন্ট, যেটা হচ্ছে JN1 এবং BA2। এই দুটো সাব ভ্যারিয়েন্ট হলো কিন্তু ওমিক্রনেরই সাব ভ্যারিয়েন্ট, যারা দেখা যাচ্ছে প্রায় 50% রোগের ক্ষেত্রে, 50% যে নতুন আমাদের রোগী আসছে তাদের ক্ষেত্রে দায়ী। এবং আমরা জানি যে ওমিক্রন ভাইরাসের এই স্ট্রেনটা কিন্তু তুলনামূলকভাবে সেরকম ভিরুলেন্ট বা ক্ষতিকর নয়। তারা লো বা যদি আমি বলতে চাই যে সিভিয়ার ডিজিজ করে না, তারা মাইল্ড ডিজিজ করে রেখে দেয়। তো আমাদের কিন্তু ভারতবর্ষে এখনো পর্যন্ত যা যা কেসের সংখ্যা আমরা পেয়েছি, তাতে যেটুকু জিনোম সিকোয়েন্স ইনসাকগ আমাদের জিনোম সিকোয়েন্স করে, তারা জিনোম সিকোয়েন্সের জন্য বলে আমাদের ভারতবর্ষে, তো তাদের যা তথ্য আমাদের কাছে আছে, তাতে কিন্তু এই মুহূর্তে এইটাই হলো প্রধান চরিত্র।
এক্স্যাক্টলি। এই যে সাবভেরিয়েন্ট বা ভেরিয়েন্টগুলোর কথা বললেন, সেগুলো সেভাবে ভয়াবহ না হলেও মানে স্প্রেড করার একটা ক্ষমতা দেখা যাচ্ছে। তো এক্ষেত্রে যেটা সাধারণ মানুষের ক্ষেত্রে কি ধরনের সিমটমস, এখন যে কেসেসগুলো আসছে তাদের ক্ষেত্রে কি ধরনের লক্ষণ দেখা যাচ্ছে? ঠিক একদম করোনার সময় আমরা আমাদের মানে সুবিধাটা হলো যে আমরা এই যে কোভিডকে দেখতে পাচ্ছি তা কিন্তু আমরা এতদিনে চেনে গেছি, এটা আমাদের কাছে আর নতুন রোগ নয়। সুতরাং নতুন রোগ হলে যে ভয়টা থাকে সেটা কিন্তু আলাদা করে এখন আর নেই। আমরা এর বিরুদ্ধে কি কি প্রিকশনারি মেজারমেন্ট আছে, কীভাবে আমরা এটাকে আটকাতে পারি, কি করলে আমরা এর থেকে সুস্থ থাকতে পারি, এবং কি ওয়ার্নিং সিমটম দেখলে আমরা পেশেন্টকে ভর্তি করব বা চিকিৎসা আরও জোরদার করব সেটা ভাবতে পারবো। সুতরাং সে জায়গা থেকে দাঁড়িয়ে এই যে এখন যে ধরনের করোনা যে ধরনের পেশেন্টরা আসছেন তাদের প্রধানত কিন্তু আমরা বলবো মাইল্ড ডিজিজ, মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে হাঁচি কাশি জ্বর, একটু হালকা সর্দি হতে পারে, নাক দিয়ে জল পড়া হতে পারে, চোখ লাল হয়ে যাওয়া হতে পারে, চোখ দিয়ে জল পড়া হতে পারে, খুব খুব করে কাশি হতে পারে, কখনো সেটা ড্রাই কাফ, কখনো সেটা প্রোডাক্টিভ কাফ হতে পারে, গা হাত পায়ে একটু ব্যথা থাকতে পারে, গলাটা ধরে যেতে পারে, একদম এই সিম্পল আপার রেসপিরেটরি ট্র্যাক্ট যেটাতে আমরা কমন খুব সহজে আমরা বলি ভাইরাল হয়েছে, তো সেই ধরনের সিমটমই থাকবে। কিন্তু যদি সংখ্যায় প্রচুর বাড়তে থাকে কেসের সংখ্যা, তখন যারা হয়তো অনেক কোমরবিডিটিতে আক্রান্ত বা যাদের বয়স বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এই সামান্য শ্রেণী ভয়ঙ্কর হয়ে দেখা দেবে। মজার ব্যাপার হলো যে কজন মানুষ এই মুহূর্তে কোভিডে আক্রান্ত হয়েছেন তাদের কিন্তু বেশিরভাগই আমরা দেখছি যে তারা অন্য কোনো রোগ নিয়ে হসপিটালে ভর্তি হয়েছিলেন, তাদের অকেশনালি আমরা একটা টেস্ট করতে গিয়ে এরকম পেয়েছি। ইভেন পশ্চিমবঙ্গে যে কেস আমরা এখনো অবধি পেয়েছি তার মধ্যেও একটি আমরা কিন্তু একদম ফুল প্রোফাইল তার করার সময় যে কোনো ভাইরোলজিক্যাল প্রোফাইল করা হয় তখন তার অকেশনাল করোনা পজিটিভ এসছে। তার মানে কি, মানে এই মুহূর্তে পর্যন্ত আমাদের দেশের চিকিৎসকরা বা আমরা যারা আছি তারা কিন্তু এখনই সব রোগ যে কোভিড বলে আমরা ভাবছি না, সঙ্গে অন্যান্য ইনফেকশন যেরকম থাকে সেটাই চলছে। আর যেহেতু এই সময়টা বর্ষাকালের একটা প্রাদুর্ভাব চলছে, গরম ঠান্ডা লেগে থাকার সম্ভাবনা, তার সাথে একটা ওয়েদার চেঞ্জ, তো এতে কিন্তু এই ধরনের যে কোনো ভাইরাস যেগুলো গলার ওপরের দিকে শ্বাসতন্ত্রের ইনফেকশন করে সেগুলোর বাড়বাড়ন্ত হবেই, তার মধ্যে কোভিডও একটা। সুতরাং এটা ন্যাচারালি এর কোর্স হয়তো একটু বেশি থাকবে। তার সাথে যদি নতুন করে এই স্ট্রেনটা কিছু চরিত্র বদল করে ফিরে আসে তাহলে কিন্তু সেটা খুব দ্রুত ছড়িয়ে পড়ার মতো একটা স্ট্রেন হতে পারে, কিন্তু তার মানেই যে সেটা খুব ভিরুলেন্ট বা খুব ক্ষতি হবে সেরকম নয়। তবে একই সঙ্গে আরেকটি সতর্কবার্তা, যে যারা কোমরবিডিটিতে আছেন, মানে যাদের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, যারা ব্যথার ওষুধ খান নিয়মিত, যাদের কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে, বা যাদের হার্টের রোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের যত্নশীল হতেই হবে। অনেকে প্রশ্ন করবেন যে ভ্যাকসিন নিতে হবে কি না হবে না। আমাদের কাছে এই মুহূর্তে বিনামূল্যে সরকার থেকে ভ্যাকসিন দেওয়ার আর কোনো সিস্টেম নেই, এবং আমরা যদি খুঁজে দেখি মার্কেটেও ভ্যাকসিন আপনি কিনে নিতে পারবেন না। যদি পরিস্থিতি সেদিকে যায় যে আবার হয়তো নতুন করে একটা আউটব্রেকের সম্ভাবনা থাকে বা এপিডেমিকের সম্ভাবনা থাকে, তাহলে হয়তো আমাদের ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতে হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে আমি যেটা জানতে চাই যে প্রিকশন কি হতে পারে, মানে যেহেতু সতর্ক থাকার কথা বারংবার বলা হচ্ছে, তো এই মুহূর্তে সাধারণ মানুষের করণীয় কি? সতর্কতার সাথে এটা মাথায় রাখতে হবে যে আমরা মাস্ক পরবো, বারে বারে হাত ধোবো। আমরা যে অলরেডি এরকম হয়তো সর্দি কাশিতে ভুগছেন তাকে একটু বাড়িতে আইসোলেট করে রাখা, সে সবসময় সব জায়গায় না বেরোনো, বা বেরোলেও যাতে মাস্ক পরে থাকে। যদি বাড়ির ছোটরা হয়, অনেক ক্ষেত্রেই আমরা দেখি ছোটরা খুব সহজেই কাশি সর্দিতে ভোগে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে স্কুলে না পাঠিয়ে তাকে অন্তত 2-3 দিনের জন্য একটু পর্যবেক্ষণ করা বা রেস্টে থাকাটা খুব জরুরি। এক্ষেত্রে কিন্তু আমার ওই সাধারণ জ্বর সর্দি কাশি বলে আমি সব কাজই করব, এটা করতে গেলে সমস্যা বাড়তে পারে, বই কমবে না। কেননা এখান থেকে একজনের থেকে অন্যজনে ছড়াবে, এবং একই সাথে যদি সমস্যাটা প্রথমেই আমরা ধরতে না পারি তাহলে কিন্তু বাড়াবাড়ি হবে। তাই প্রধানত আমরা জানি যে আমাদের কি করণীয়, সেগুলোই আমরা আর একবার করে ঝালিয়ে নেব। তবে হ্যাঁ, লকডাউন বলে কিছু হবে না এখন আর, কেননা সেটা আমাদের কাঙ্ক্ষিতও নয়, এবং তাতে এই মুহূর্তে সেরকম পরিস্থিতিও তৈরি হয়নি। কিন্তু নিজেরা একটু সতর্ক থাকতে হবে। রাস্তাঘাট, ট্রামে, বাসে আমরা মাস্ক পরতে অভ্যস্ত হয়ে গেছিলাম, সেই অভ্যাসটা আবার একটু ফিরিয়ে আনলেই কিন্তু অনেকটা আমরা আটকাতে পারবো।
এক্স্যাক্টলি। আর একটা বিষয় যেটা যেহেতু একদম সাধারণভাবে হাঁচি সর্দি কাশি যেটা খুব কমন, মানে শরীর খারাপের জায়গাতে পড়ে, যেটা নিয়ে মানুষ খুব একটা ভ্রুক্ষেপ করে না জেনারেলি। তো সেটা আমরা প্রথম দিকেও করোনার টাইমে দেখেছিলাম, কিন্তু তার সিভিরিটি পরে গিয়ে দেখা গেছে। কিন্তু এই মুহূর্তে কি সেরকম কোনো সম্ভাবনা পরবর্তীতে রয়েছে যেরকম ভেরিয়েন্ট বা সাবভেরিয়েন্টগুলো এই মুহূর্তে দাপট দেখাচ্ছে তাদের ক্ষেত্রে? দেখুন, এই করোনাকে তো আমি দেখে বলতে পারবো না কিসের জন্য মানে করোনা থেকে হচ্ছে না অন্য ভাইরাস থেকে হচ্ছে, যে সাধারণ জ্বর সর্দি কাশি নিয়েই রোগী আসবেন। আমরা কেন কোভিড নিয়ে ভাবিত ছিলাম, কেননা কোভিড খুব দ্রুত একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াতো এবং কোভিড রোগীর মধ্যে হঠাৎ করে সাইটোকাইন স্টর্ম বা সাইটোকাইন ঝড় শুরু হয়ে যেত, যার জন্য রোগী হঠাৎ করে খারাপ হয়ে যেত, শ্বাসকষ্ট শুরু হয়ে যেত এবং সেখান থেকে খারাপ হতে শুরু করতেন। যদি দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই বাড়িতে থেকে চিকিৎসা করে বা মাইল্ড ডিজিজের মধ্যে সেরে যাচ্ছে, তাহলে আমরা আলাদা করে আতঙ্কিত নিশ্চয়ই হব না, কেননা সেক্ষেত্রে তো আমরা সবাইকে নিয়ে আর টেস্ট করতে বলতে পারি না। তবে এটুকু ঠিক, যদি আমাদের কাছে মনে হয় যে কেসের সংখ্যা বাড়তে থাকে, এরপরেও এখনও পশ্চিমবঙ্গে সেভাবে বাড়েনি, কিন্তু যদি বাড়তে শুরু করে তাহলে কিন্তু আমরা কিন্তু যেরকম দেখেছি ডেঙ্গু সিজনে, যখন ডেঙ্গু সিজন চলতে থাকে তখন পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তই যে জ্বর সর্দি কাশি জ্বর নিয়ে যায় বিশেষ করে, তার ডেঙ্গু পরীক্ষা হবেই। সে হাসপাতালে গেলেও হবে, চিকিৎসকের কাছে গেলেও চিকিৎসক তাকে ডেঙ্গু পরীক্ষা দেবেন। সেরকম যদি কোভিডের সমস্যা বাড়তে থাকে, তাহলে যদি কারোর এরকম জ্বর সর্দি কাশির সিমটম নিয়ে আসে, তাকে কোভিড পরীক্ষা লেখা এবং কোভিড পরীক্ষা করাটা কিন্তু একটা সময় বাধ্যতামূলক হতেই পারে। সুতরাং সেটা নিয়ে আলাদা করে বিচলিত হওয়ার কিছু নেই। আর একটা কথা বারবার বলবো, কোভিড যদি এই ধরনের সিমটম থাকে এবং কোভিড পরীক্ষা করে নেওয়া যায়, তাহলে কিন্তু একটা সতর্ক, যে নিজেও আমরা জানতে পারলাম যে কতটা কি ক্ষতি হবে, কতটা কি আমাদের ভাবে প্রিকশন নিতে হবে, এবং পাশে আমার থেকে অন্য লোকের, বাড়ির অন্য লোকের মধ্যে যাতে না ছড়িয়ে পড়ে, সেটাও আমরা আটকাতে পারবো। তাই অযথা টেস্টে বিলম্ব করে কিন্তু খুব একটা লাভ হবে না। একদম। ধন্যবাদ ডক্টর আপনাকে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। একটু সতর্ক থাকলেই কিন্তু কোভিড আর আগের মতো বাড়াবাড়ি করবে না। একদমই তাই। উনি যেমনটা জানালেন যে বর্তমান পরিস্থিতি এটাই বলছে যে উদ্বেগের কোনো জায়গা নেই, চিন্তারও কোনো জায়গা নেই, জায়গা শুধুমাত্র রয়েছে সাবধানতার এবং সতর্কতার। ক্যামেরা অশোকের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।